খুব সকালেই ঘুম ভাঙল সবার। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় উপভোগ করা হল। সাজেকের সৌন্দর্য দুহাতে ভেতরে গ্রহণ করল সবাই। ক্ষণিকে ক্ষণিকে রূপ বদলায় সাজেক। এখনই সবকিছু সুন্দর স্পষ্ট, একটু পরেই আবার মেঘে ছেয়ে যায়। কুয়াশার মতো মেঘ এসে গা ভিজিয়ে দেয়, আবার কখনো হুট করেই নেমে পড়ে বৃষ্টি। হেলিপ্যাডের সূর্যাস্ত, সূর্যোদয় সবই উপভোগ করা হল। এখন চলে যেতে হবে ভেবে মিশুর মনটা একদম খারাপ হয়ে গেছে। মেঘালয় ওকে খুব করে বোঝালো যে আবারও ওকে নিয়ে আসবে, কিন্তু কিছুতেই ওর মুখে হাসি ফুটল না। খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। লেগুনায় পুরোটা পথ ছাদের উপর বসে মেঘালয় শক্ত করে ধরে রইল ওকে। সাজেক থেকে ফেরার পথে দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে তারপর খাগড়াছড়ি ফিরল। মিশু এখনো মুখ গম্ভীর করে বসে আছে। আসার সময় কত আনন্দ হচ্ছিল আর যেতে হচ্ছে মন খারাপ করে। সারা জীবন যদি পাহাড়ের উপর বসেই কাটিয়ে দেয়া যেত। খাগড়াছড়ি থেকে বাস ছাড়ল রাত্রিবেলা। বাসে উঠেই মেঘালয়ের বুকে মাথা রেখে আরামের ঘুম দিল মিশু। মেঘালয় ধরে রইল ওকে। মেয়েটা এখনো বড় হল না, কোথাও গেলে আর ফিরতে চায় না কিছুতেই। এই মন খারাপের রেশ আরও কিছুদিন থাকবে ওর। খুব দ্রুত আরেকটা ট্যুরের ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। রোদ পূর্বর কাঁধে মাথা রেখে বসে আছে। পূর্ব ওর জীবনের নানান গল্প শোনাচ্ছে আর ও মুগ্ধ হয়ে শুনছে। পূর্ব বলেছে এখন থেকে রোজ দেখা হবে ওর সাথে। সকালে রোদকে অফিসে নামিয়ে দিয়ে যাবে, আবার সন্ধ্যার আগে ওকে নিয়ে বাসায় পৌঁছে দেবে। নতুন এক সুখাস্পর্শে মুখরিত হয়ে উঠছে রোদ। নিখিল ও দুপুরের প্রথম হানিমুন বেশ সুন্দর কাটল। ওরা একে অপরকে হারানোর পর আবারও পেয়ে কি পরিমাণ সুখী হয়েছে তা শুধু ওরাই জানে। একে অপরকে নিজের চেয়েও বেশি ভালোবাসে যে। ৭৪। দেখতে দেখতে ৬ মাস কেটে গেল। মিশু বেশ জনপ্রিয় রেডিও জকি হয়ে উঠেছে। মিডিয়ার জগতে নতুন পা দেওয়ার পরও দ্রুত এত ভালো প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে শিখবে এটা মেঘালয় কল্পনাও করেনি। ওর যে কোনো কাজ শেখার ক্ষমতা ভালো। মেধাকে দারুণ কাজে লাগাতে পারে মেয়েটা। রেগুলার ভার্সিটিতে যাওয়া আসা, প্রোগ্রামে আসা, টুকটাক ঘুরতে যাওয়া আর কাজের ব্যস্ততার মধ্য দিয়েই ওর দিন কাটছে। মেঘালয়ের নতুন অ্যালবাম বেরিয়েছে আর রেডিওতে গান করছে। গানের প্রতি ঝোঁক কমে এসেছে মেঘালয়ের। মিশু মিডিয়ায় পা দেওয়ার পর থেকে ও এসব কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। দুজনেই সেলিব্রিটি হয়ে গেলে সমস্যা। মিশু ক্যারিয়ারে দ্রুত উঠছে যখন উঠুক। ইদানিং টিভির প্রোগ্রামে উপস্থাপনার কাজ করছে মেয়েটা। বেশ অফার পাচ্ছে কাজের। মোটামুটি জনপ্রিয় দুটো প্রোগ্রামে উপস্থাপনা করেছে। সারাক্ষণ ব্যস্ত থাকেও। মেঘালয় গান কমিয়ে দিয়ে বাবার বিজনেসে মন দিয়েছে। একমাত্র ছেলে, সব দায়িত্ব ওকেই নিতে হবে। সারাদিন অফিসে কাজ দেখাশোনা করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখন মিশুকে ফোন দেয়, মিশু রিসিভ করে বলে, আমি এখনো বাইরে, বাসায় ফিরে ফোন দিব। মেঘালয় ফোন কেটে দিয়ে অপেক্ষা করে। অনেকক্ষণ সময় পেরিয়ে যায় তবুও মিশুর কল আসে না। ও আবারও কল দেয়। মিশু রিসিভ করে বলে, মাত্র বাসায় ঢুকলাম, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। মেঘালয় ক্লান্ত শরীরে শুয়ে অপেক্ষা করে ওর ফোনের জন্য। তবুও কল আসে না। দেখতে দেখতে ঘণ্টাখানেক পার হয়ে যায়। মেঘালয় অস্থির হয়ে ওঠে। কথা না বললে ঘুমও আসে না। ও একবার কথা বলার জন্য কল দেয় মিশুকে। মিশু রিসিভ করে ঘুম জড়ানো গলায় বলে, ঘুমাচ্ছি, কাল ফোন দিও, খুব টায়ার্ড আমি, এখন ঘুমুতে দাও। মেঘালয় কল কেটে দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। অপলকভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। স্ক্রিনে মিশুর উচ্ছল ছবি।
ওর ছবির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ওর জায়গায় মিশু থাকলে নির্ঘাত কান্না করে দিত। ও তো ছেলে, তাই কাঁদতে পারে না। গত 2 সপ্তাহ ধরে প্রতিটা রাতেই এরকম করছে মিশু। মেঘালয় ওর বাসায় যেতে চায়, সেটাও বারণ করে দেয়। ব্যস্ততার অজুহাত দেখায়। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর সারারাত জেগে মেঘালয়কে সময় দেওয়ার মতো এনার্জি নাকি থাকে না আর। মেঘালয় কিছুই বলে না, শুধু ওর এই নিশ্চুপ বদলে যাওয়া দেখে যায়। যেই মেয়েটা 6 মাস আগেও একটা রাত ফোন না দিল কান্নায় ভেঙে পড়ত, আজ তার কথা বলার মতো সময় নেই। যে মেয়েটা পুরো সপ্তাহ অপেক্ষা করে বসে থাকত মেঘালয় কবে আসবে, যেদিন মেঘালয় ওর কাছে আসত সেদিন বিকেল থেকেই সাজগোজ করে বসে থাকত। আজ সেই মেয়েটা 15 দিন ধরে দেখা না করেই আছে। একবার ভিডিও কল দিয়ে মুখটা দেখানোর মতন সময়ও নাকি নেই। মানুষ উপরে উঠে গেলে কি এমনই হয়? কই মেঘালয় যখন সাধারণ একটা ছেলে থেকে একজন জনপ্রিয় শিল্পী হয়ে উঠল, যখন প্রতিটা পত্রিকায় ওর মাউন্টেনিয়ারিং এর ছবি ছাপা হলো, তখন তো মেঘালয় একটুও বদলায়নি। বরং মিশুর ভালোর জন্যই গান গাওয়া কমিয়ে দিয়েছে ও। আর সেই মিশুই কিনা রাত 1টা থেকে 2টো থেকে 2:30 বেজে গেল। নার্ভগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। ঘুমে চোখ বুজে আসছে মেঘালয়ের। ফোনটা হাত থেকে পড়ে গেল। ঘুমিয়ে গেল আস্তে আস্তে। বাইরে বৃষ্টি নেমেছে। খুব বাতাস হচ্ছে। মেঘালয়ের মা এসে দেখলেন রুমের দরজা খোলাই আছে। মেঘালয় জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে। উনি এসে রুমের জানালা লাগিয়ে দিলেন। মেঘালয়ের গায়ের উপর চাদর টেনে দিলেন। ছেলেটাকে খুবই মায়াবী দেখাচ্ছে। নিজের খেয়াল রাখে না ঠিকমতো, একটুও সেজেগুজে বাইরে যায় না। গত কয়েকদিন থেকে চুল ও আঁচড়ায় না ঠিকমতো। মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। রুমে এসে মেঘালয়ের বাবাকে বললেন, একটা কথা বলবো? আকাশ আহমেদ ঝড়ের শব্দে উঠে বসেছেন। উনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বলো। বলছি যে, মেঘ তো এখন বিজনেসে ভালোই মন দিয়েছে। ওর তো পড়াশোনাও শেষ। এখন কি বিয়েটা দেয়া যায় না ওর? উনি চমকে তাকালেন স্ত্রীর দিকে। বিয়ের কথাটা একদমই মাথায় আসেনি ওনার। মাথাটা ঝাঁকিয়ে বললেন, মেঘ কি এখনই বিয়ে করতে চায়? না চাওয়ার কি আছে? ওকে তো আর কষ্ট করে চাকরি নিতে হবে না। গান করছে, বিজনেস করছে। এখন বিয়েটা দিয়ে দাও। জিজ্ঞেস করে দেখি কি বলে। মা বললেন, যাই বলুক ওকে বিয়ের তাগাদা দিতে হবে। মিশুর সাথে প্রায় বছর খানেকের সম্পর্ক, ওরা কি চায় না বিয়ে করতে? এতদিনের সম্পর্ক, মেঘ মাঝে মাঝেই ওর ওখানে যায়। 4-5 বার ট্যুরেও গেল একসাথে। ওদের সম্পর্ক নিশ্চয় স্বামী স্ত্রীর মতো হয়েই গেছে। আমাদের উচিত বিয়ে দিয়ে দেয়া, তাই না? বাবা বললেন, আচ্ছা কাল নাস্তার টেবিলেই তুলে দেখো কথাটা। সকালে খাবার টেবিলে কথাটা বলতেই মেঘালয় উৎফুল্ল হয়ে উঠল। মিশু আজকাল ব্যস্ততার অজুহাতে যোগাযোগ কমিয়ে দিয়েছে, ওকে ছাড়া থাকতে খুবই কষ্ট হয় মেঘালয়ের। এরকম একটা প্রস্তাব তো মেঘ না চাইতেন বৃষ্টির মতন। বিয়ে করে ওকে নিজের কাছে এনে রাখবে, সারাক্ষণ বাবা মায়ের সাথে থাকবে। সবাই জানবে ও মেঘালয়ের স্ত্রী। যখন তখন ওর কর্মস্থলেও গিয়ে হাজির হতে পারবে। মেঘালয় খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী আম্মু। 10 দিনের মধ্যে আয়োজন করতে পারবা না? আমি আর দেরি করতে চাই না। মা হেসে বললেন, বাবা, এতদিন দেরি করতে পারলি আর এখন 10 দিনের মধ্যেই? মেঘালয় লজ্জা পেয়ে বলল, মা, ওর মতো পুতুলটাকে দূরে রাখি কি করে বলো? আমি তো ভেবেছিলাম ওর পড়াশোনা শেষ না হওয়া অবধি বিয়ের জন্য তোমাদেরকে বলতেই পারবো না। পড়াশোনা চালিয়েই যাক। আর দুজনেই তো মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছিস, অযথা দেরি করে কি হবে?
মেঘালয় মাকে জড়িয়ে ধরে রইল। ওর কি যে আনন্দ হচ্ছে। এখন মিশুকে সারপ্রাইজ দিতে হবে। ৭৫ ভার্সিটি থেকে ফিরেই মিশু দেখল মেঘালয় ওর বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। বেশ অবাক হল ও। রাতে মেঘালয় কল দিয়েছিল, কথা বলা হয়নি। সকালে ৮টায় ক্লাস ছিল, উঠে ক্লাসে চলে গেছে। মাত্র ফিরল ভার্সিটি থেকে। ছেলেটার সাথে সেরকম কথা হচ্ছে না কয়টা দিন ধরে। মিশু এসে মেঘালয়ের গায়ে হাত রেখে বলল, ঘুমাচ্ছ? মেঘালয় চমকে উঠল মিশুর ডাক শুনে। ঘুম জড়ানো গলায় বলল, একটু ঘুম এসে গিয়েছিল। রাতে ঘুম হয়নি তো? মিশুর দিকে ভালোমতো তাকিয়ে মুচকি হেসে বলল, ১৫ দিন পর দেখছি তোমায়। কতটা বদলে গেছ। বলেই মিশুকে কাছে টেনে নেয়ার চেষ্টা করল। ওর কাছাকাছি আসার পর যখনই ঠোঁট স্পর্শ করতে যাবে মিশু ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, আমার খুব উসখুস লাগছে। সরো তো আগে ফ্রেশ হয়ে আসি। মেঘালয় হতাশ হয়ে ওকে ছেড়ে দিল। মিশু আজকাল কেমন যেন হয়ে গেছে। আর আগের মতো কাছে আসতেও চায় না। মিশু বাথরুমে ঢুকে গেল আর কিছু না বলেই। মেঘালয় উঠে বাইরে গিয়ে রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজাল। যত্ন করে খাবার রেডি করে বসে অপেক্ষা করতে লাগল মিশুর জন্য। মিশু গোসল থেকে বেরিয়ে একটা টি শার্ট ও কোয়ার্টার প্যান্ট পরে চুলে টাওয়েল বেঁধে খাবার টেবিলের কাছে আসল। ওর স্নিগ্ধ চেহারা দেখে পাগল হয়ে গেল মেঘালয়। উঠে এসে মিশুর কোমরে হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে বলল, ইস, আমার বউটা দিন দিন যা আকর্ষণীয় হচ্ছে, ইচ্ছে করছে তোমাকেই খেয়ে ফেলি। মিশু মেঘালয়ের গালে বুলিয়ে দিয়ে বলল, তুমি কালো হয়ে গেছ কেন? বউয়ের গায়ের রং বরের গায়ের রঙের ব্যস্তানুপাতিক। তুমি ফর্সা হচ্ছ তাই আমি কালো হচ্ছি। হা হা, তাই নাকি? তোমাকে খুবই উস্কোখুস্কো দেখাচ্ছে মেঘ। নিজের একটু কেয়ার করতে পারো না? না পারি না। আমার দিকে তাকানোর সময় তো আজকাল তোমার নেই। অযথা নিজের কেয়ার করে কি করব? মিশু হাসল। মেঘালয়ের বাহুর বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে চেয়ার টেনে নিয়ে বসল। মেঘালয় ওর পাশেই বসল। মিশু খাবারে হাত দিয়ে বলল, শুরু করো। মেঘালয় অবাক হয়ে যাচ্ছে মিশুর আচরণ দেখে। এত পরিবর্তন হুট করেই হয়নি, ধীরে ধীরে হয়েছে। মেঘালয় ওকে অনেকবার বলেছে, মিশু তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, প্লিজ কখনো চেঞ্জ হয়ে যেও না। মিশু হেসে বলেছে, আমি আজীবন এমনই থাকব মেঘমনি। তবুও আজ এতটা বদলে গেছে। মেঘালয়ের দিকে তাকানোর সময় ওর হচ্ছে না। এমন ভাব করছে যেন মেঘালয় আসাতে খুব বিরক্ত হয়েছে ও। মেঘালয় কষ্ট করে খাবার তুলে নিল, কিন্তু নিজে মুখে না দিয়ে মিশুর দিকে এগিয়ে দিল। মিশু ওর হাতেই খাবার খেয়ে যাচ্ছে অথচ একবার ওকে খেতে বলছে না। এমন কেন মেয়েটা? মেঘালয় বলল, আমার খিদে পেয়েছে মিশু। সে কি, তুমি খাচ্ছ না কেন? খাও। মেঘালয়ের বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মিশুর এমন পরিবর্তন ও মানতে পারছে না। অনেক কষ্টে একটু ভাত মুখে দিল কিন্তু গলা দিয়ে নামল না। মিশু বলল, একটা নিউজ আছে। মেঘালয় নিশ্চুপ। মিশু বলেই গেল, একটা বিজ্ঞাপনে কাজ করার অফার পেয়েছি। মেঘালয় আতকে উঠে বলল, মডেল? কোনো দরকার নেই। কেন? আমি তো ভাবলাম তুমি শুনলে হ্যাপি হবে। বাট মিশু, তুমি জকির কাজ করছো করো, আর উপস্থাপনার কাজটাও ভালো, কিন্তু পুরোপুরিভাবে মিডিয়ায় নেমে পড়ো আমি চাই না সেটা। তোমাকে মডেল হতে হবে না। তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার মিশু। মিশু কিছু বলল না, কিন্তু ওর মুখটা কালো হয়ে গেছে। মেঘালয় বলল, আমাকে একবার ও বলার প্রয়োজন মনে করনি?
আজকাল কোথায় যাও কি করো কিচ্ছু জানাও না। তুমি বিজি থাকো কিংবা আমি বিজি থাকি তাই জানানো হয় না। ভালো। তোমার কি মন খারাপ হচ্ছে? শোনো, আমি মডেলিং করতে দিব না মিশু। তুমি মিডিয়ার আর কোনো কিছুতেই যেতে পারবে না। পড়াশোনা করো আর রেডিওতে কাজ করো। তোমার জীবনের অন্য একটা লক্ষ্য আছে, সেটা ভুলে যেও না। মিশু কিছু না বলে চুপচাপ খাচ্ছে। মেঘালয় আরেকবার মিশুর মুখে তুলে দিতে যাচ্ছিল কিন্তু মিশু নিল না। সরিয়ে দিয়ে বলল, আর খাবো না, পেট ভরে গেছে। কথাটা শুনতে খারাপ লাগলেও মেঘালয় হাসল। বলল, হাত ধুয়ে নাও। রুমে যাও, আমি আসছি। মিশু হাত ধুয়ে রুমে চলে গেল। মেঘালয় রুমে এসে দেখল মিশু বিছানায় শুয়ে ফোনে কি যেন করছে। মেঘালয় এসে পাশে শুয়ে পড়ল। মিশু অনেকক্ষণ ধরে ফোন চাপাচাপি করছে। মেঘালয় ওর হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় রেখে মিশুকে বুকে টেনে নিল। আলতো করে কপালে চুমু এঁকে দিয়ে বলল, রাগ করেছ? না। রাগ করব কেন? তুমি আজকাল এত ব্যস্ত থাকো, আমার খুব কষ্ট হয় পাগলিটা। মিডিয়াকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলে ব্যক্তিগত জীবন বলতে কিছুই থাকবে না। বুঝো সেটা? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাদ দাও। আমি করছি না আর কিছু। পড়াশোনা ঠিকমতো করো। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ বছরের সবচেয়ে সেরা সারপ্রাইজ। দার্জিলিং ট্যুর নাকি? এখন কোথাও যাব না, কয়েকদিন টানা প্রোগ্রাম আছে। মেঘালয় হতাশ হয়ে বলল, সেরকম কিছু না, এর চেয়েও বড় সারপ্রাইজ। মিশু সেদিকে কোনো উৎসাহ না দেখিয়ে উঠে বসতে বসতে বলল, আমাকে বের হতে হবে। মেঘালয়ের বুকে হাতুড়ি পিটতে লাগল। মিশু ওকে ফেলে এভাবে চলে যাচ্ছে আর বলছে বের হতে হবে। মেঘালয় কি বলতে চাইছে সেটা শোনার ও আগ্রহ নেই। মিশু বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মেঘালয় বালিশে মুখ গুজে দিয়ে দুহাতে শক্ত করে চেপে ধরল বালিশটা। ওর সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। মিশুকে বিন্দু পরিমাণ রাগ দেখানোর সাধ্য ওর নেই। ও কোনোভাবেই মিশুকে আঘাত করতে পারে না। ইচ্ছে করছে ঘরের সমস্ত কিছু ভেঙে ফেলতে। মিশু ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। মেঘালয় বালিশ থেকে মুখ তুলে দেখল মিশু চুল আঁচড়াচ্ছে। এতক্ষণ খেয়ালই করেনি মেঘালয় মিশুর লম্বা চুলগুলো কেটে ছোট ছোট করে ফেলেছে। মেঘালয়ের মেজাজ প্রচণ্ড গরম হয়ে গেল। এত সুন্দর চুলগুলোর এই অবস্থা করে ফেলেছে। মেঘালয় উঠে এসে মিশুকে হেঁচকা টানে বুকের উপর টেনে নিল। তারপর রেগে বলল, এই কয়েকদিন কিচ্ছু বলিনি তোমায়। তোমার চুল স্বপ্নে দেখে তোমার প্রেমে পড়েছি আমি। আর তোমার চুলের এই হাল কি করে হলো? মিশু মেঘালয়ের বাহুর বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করতে করতে বলল, সবসময় চুল লম্বাই ছিল, একটু ছোট করে দেখলাম কেমন দেখায়। চুল কাটার আগে আমার পারমিশন নিয়েছিলে? হেয়ার কাটিং এর জন্য পারমিশন কেন নিতে হবে? মেঘালয়ের আরও রাগ উঠে গেল। ও মিশুকে দুহাতে চেপে ধরে বলল, জানিস না তোর চুলের প্রতি আমার কত দুর্বলতা? কতবার করে বলেছি যেন আজীবন তোমার চুলের ঘ্রাণ এমনই থাকে, সব সময় চুলগুলো এমনই রেখো। আর তুমি চুল ছোট করে ফেলেছ, আবার কালারও করেছ। মিশু বলল, কখনো করিনি, তাই ইচ্ছে করল করতে। তুমি কখন পার্লারে যাও সেটাও আমাকে বলো না। আমি তো তোমার চুল না দেখলে বুঝতেই পারতাম না তুমি আজকাল পার্লারে যাও। পার্লারে যাওয়াটা কি দোষের? মেঘালয়ের বউ পার্লারে কেন যাবে? আজব কথা বললে। হ্যাঁ বললাম, কারণ আমার বউ কখনো পার্লারে যাবে না। প্রয়োজনে পার্লার থেকে বিউটিশিয়ান নিজে আমার বাসায় এসে আমার বউকে সার্ভিস দেবে। আমি কখনোই চাইনি তুমি চুল কেটে কালার করে এতটা মডার্ন হয়ে যাও।
তোমার ন্যাচারাল লুকটার জন্যই আমি তোমাকে ভালোবাসি। এখন কি ভালোবাসতে ইচ্ছে করছে না? মেঘালয় বলল, ইচ্ছে করছে তোমাকে কামড়ে শেষ করে ফেলি। কতদিন থেকে সারাক্ষণ ব্যস্ততার অজুহাত দেখাচ্ছ? আমি কিচ্ছু বলিনি। তুমি সপ্তাহে একদিন আমাকে সময় দিলেও আমার আপত্তি নেই। যাতে তুমি ভালো থাকো সেটাই করো। কিন্তু তুমি নিজেকে চেঞ্জ করে ফেলবা, আমি সেটা মানতে পারবো না। মাসে একবার দেখা হলেও তোমার পবিত্র আর বিশুদ্ধ ন্যাচারাল চেহারাটা দেখতে চাই আমি। মিশু এবার গায়ের জোরে মেঘালয়ের হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মেঘালয়ের রাগ এখনো কমছে না, কিন্তু মিশুকে কিছুই বলতে পারছে না ও। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে ওর। বদলানো মানে একেবারে চেহারাও বদলে ফেলেছে। এটা কিভাবে সম্ভব? মিশু বলল, শান্ত হও মেঘ। এত রেগে যাবে আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম তুমি খুশিই হবে, কিন্তু আমার সব কাজে তুমি খুশি হও না, সেটা আমার জানা ছিল না। মেঘালয় মিশুর সামনে এসে চোখে চোখ রেখে বলল, তোমার সব ইচ্ছে পূরণ করতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারি আমি। কিন্তু তুমি নিজেকে বদলে ফেলো না প্লিজ। দোহাই লাগে তোমার। আমি একটুও বদলাইনি মেঘ। তুমি আমায় ভুল বুঝছ। আমাকে আগের মতো ভালোবাসার চোখে দেখো, দেখবে আমি একটুও বদলাইনি। তুমি ইদানিং ওয়েস্টার্ন ড্রেস পরতে শিখেছ? এটা নিয়েও তোমার অভিযোগ? যেখানে চলাফেরা করি সেখানে পরতেই হয়। তোমার চেয়ে ভালো কে জানে? একটা পার্টিতে কি আমি কামিজ সালোয়ার পরে যাব? নিজের স্বকীয়তা হারিয়ে ফেলো না মিশু। তুমি যেমন ছিলে তাতেই তোমাকে আর সবার থেকে অনন্য আর সুন্দর লাগত। অন্যকে নকল করে সুন্দরী হওয়া যায় না। মিশু রেগে বলল, আমি কাউকে নকল করছি না। আমার যেটা পরতে বা যা করতে কমফোর্ট ফিল করব আমি সেটাই পরব। এতে কাউকে নকল করার কথা কেন আসছে মেঘ? মেঘালয় আর কিছু বলল না। এভাবে মিশুকে বোঝানো সম্ভব না। ওকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে। কিন্তু মিশু তো দ্রুত রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। মেঘালয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। মিশু আয়নার সামনে সাজগোজ করছে। মেঘালয় একটু ভেবে এগিয়ে এসে ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। মিশুর পেটে হাত রেখে বলল, আমি বলেছিলাম না রেগুলার যোগা করলে তোমার ফিগার দেখে যেকোনো ছেলের মাথা ঘুরে যাবে। দেখেছ পেটটা কত স্লিম লাগছে? মিশুর রাগ নিমেষেই কমে গেল। ও আয়নার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছ? মেঘালয় হেসে বলল, হুম আমার পাগলিটা। কিন্তু একটু মেদ থাকলেই তোমায় সুন্দর দেখাতো, নাভিটা একদম কুয়ার মতো লাগত আগে। মিশু মুচকি হেসে বলল, হা হা হা। সবার তো স্লিম ফিগার পছন্দ, তোমার আবার হালকা মেদ ভালো লাগে? তুমি আমার সেরা সুন্দরী ছিলে বুঝলে। এখনো ভালোই লাগছে, কিন্তু আগে তোমাকে ন্যাচারাল লাগত। এখন কি প্লাস্টিক প্লাস্টিক লাগে? স্ট্যাচু স্ট্যাচু লাগে। হা হা হা। মিশু হেসে বলল, ছাড়ো তো, রেডি হতে দাও। মেঘালয় মিশুর কাঁধে মাথা রেখে ওর গালে গাল ঘষে ছোট ছোট দাড়ির হালকা খোঁচা দিয়ে বলল, তোমার গায়ের স্মেলটা দারুণ মিশু। মিশু শিহরিত হয়ে উঠল। মেঘালয়কে ছাড়ানোর চেষ্টা করে বলল, এখন দুষ্টুমি না, আমার রিহার্সাল আছে। যাবে তো? একটু ভালোবাসতে দাও। তোমাকে দেখলে একদমই দূরে থাকা যায় না। বড্ড আকর্ষণীয় হয়ে উঠেছ। পাগল হয়ে যাচ্ছি। মেঘ, তুমি এই অসময়ে কেন এলে? আমার কাজ আছে। একটু পরে গেলে কিছু হবে না। রেগুলার তো আর আসি না, কতদিন পরে এলাম। উফফ, পেটে এভাবে হাত বুলাচ্ছ কেন মেঘ? অস্থির হয়ে উঠছি তো। অস্থির করতেই চাইছি। এখন তোমার কোথাও যাওয়া হবে না। এখন আমার মাঝে মিশে যাবা তুমি।
বাচ্চাদের মতন করো না তো। আমার একটা প্রোগ্রাম আছে, কিছু ডায়ালগ মুখস্থ করতে হবে আমায়। মেঘালয় বলল, সব হবে, পড়ে যেও। আমাকে কেন এত দূরে সরিয়ে রাখো বলো তো? এরকম একটা বউকে রেখে কি দূরে থাকা যায়? মিশু হাসার চেষ্টা করে বলল, কাজের সময় দুষ্টুমি। মেঘালয় মিশুর টপসের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে ওর পেটে চাপ দিতে দিতে বলল, কতটা চেঞ্জ হয়ে গেছো তুমি। আজকাল আর লজ্জায় নীল হয়ে যাও না। আগে যদি এভাবে বলতাম তাহলে বলতে, তুমি একটা খুব খারাপ। সেই কথাটা শুনতে এত ভালো লাগতো আমার। আমার বুকে মুখ গুজে দিয়ে লজ্জায় মরে যেতে। দুটো কিল বসাতে আমার বুকে। বড্ড মিস করি সেই সব দিনগুলোকে। মিশু কিছু বলল না। নিজের বদলে যাওয়ার কথাগুলো শুনতে শুনতে আর মেঘালয়ের পাগল করা স্পর্শে অস্থির হয়ে উঠতে লাগল। মেঘালয় আস্তে আস্তে পিছনে সরে এসে মিশুকে বুকে জড়িয়ে ধরেই বিছানায় শুয়ে পড়ল। মিশুর জিন্সের ভেতর দিয়ে ওর তলপেটে হাত রাখল। মিশুর ঘোর ঘোর লেগে যাচ্ছে। মেঘালয় মিশুর পায়ে পা রেখে আলতো করে ছুঁয়ে দিতে লাগল। মিশু উত্তেজনায় ছটফট করতে শুরু করেছে। ছেলেটা এত দুষ্টু, এমনভাবে ঘায়েল করে ফেলে যে নেশা ধরে যায়। এমন সময় মিশুর ফোন বেজে উঠল। মিশু ওঠার চেষ্টা করতেই মেঘালয় ওকে ছেড়ে দিতে বাধ্য হল। মিশু ফোন রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। মিশু বলল, আচ্ছা আমি এক্ষুনি আসছি। ফোন রেখেই বলল, সরি মেঘ, আমাকে যেতে হবে এখন। শিল্পকলায় একটা ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠানে উপস্থাপনা করতে বলেছে। আমি এখনো ফাইনালি জানাইনি কিছু। প্রধান অতিথি হাসানুল হক ইনু। সে কারণেই ইচ্ছে করছে প্রোগ্রামটা করি। এখান গিয়ে একটু দেখে আসতে হবে কি ব্যাপার। মেঘালয় কিছু বলল না। আজকাল এত কিছু করছে ওকে কিছুই জানানোর প্রয়োজন মনে করে না মিশু। অযথা বলেই বা কী হবে। সে যাই করুক, এই অবস্থায় মেঘালয়কে ফেলে গেলে সেটা খুবই কষ্টদায়ক হবে মেঘের জন্য। ও সহ্য করতে পারবে না এরকম আচরণ। যাকে সবটুকু উৎসর্গ দিতে পারে, যার জন্য দিনরাত একাকার করে পরিশ্রম করে যাচ্ছে, সেই মেয়েটাকে যদি একটু ভালোবাসতে না পারে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? মিশু বলল, তুমি কি যাবে? না গেলে তোমার কোনো কাজ না থাকলে বাসায় থাকো, আমি তাড়াতাড়ি ফিরব। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সারপ্রাইজ দিতে এসে নিজেই বারবার সারপ্রাইজ হয়ে যাচ্ছে। এত কিছু কল্পনাও করেনি ও। এত দ্রুত এত বিশাল সব পরিবর্তন সত্যিই মেনে নেয়ার মতো নয়। মেঘালয় দুহাতে মুখ ঢেকে বিছানায় বসে রইল। মিশু সেদিকে খেয়ালও করল না। ফ্রেশ হয়ে এসে আরেকবার চুলগুলো আছড়িয়ে নিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিল। দরজার কাছে গিয়ে বলল, আমি আসছি। জরুরি কাজ না থাকলে আজকে থেকে যাও। কথাটা বলেই চলে গেল মিশু। মেঘালয়ের বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জরুরি কাজ থাকলেও মিশু একবার বললে সব কাজ ফেলে ওকে সময় দিত মেঘ। মিশুর খুশির জন্য সবই করতে পারবে ও। আজকে যদি ওর জায়গায় মিশু থাকত, আর মেঘালয়ের যদি সরকারি চাকরিও হতো, তবুও মিশুর ভালো লাগার জন্য ডিউটিতে যেত না ও। চাকরি জলে যাক, মিশুর প্রশান্তি আগে। যে মিশুর জন্য এতটা ভালোবাসা বুকে নিয়ে আজকে ওকে বিয়ের কথাটা বলবে বলে এসেছে, সে মিশু ওকে পাত্তাই দিল না। এতটা কাছে পাওয়ার পর এভাবে ফেলে চলে গেলে মানুষের মাথা ঠিক থাকার কথা না। সেখানে মেঘালয় ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মেঘালয়ের মনের অবস্থা সাংঘাতিক রকমের খারাপ হল। ও বিছানায় শুয়ে রইল চুপচাপ। ৭৬। মিশু সন্ধ্যার পরপরই ফিরল। বুয়া এসে রান্না করে দিয়ে গেছে। মেঘালয় বিছানা ছেড়ে ওঠেনি। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর শুয়ে আছে।
মিশু এসে বিছানার পাশে বসে বলল, ঘুম হলো? ওঠো, নাস্তা করো। মেঘালয় কিছু বলল না। চোখ মেলে তাকালো মিশুর দিকে। মিশুকে খুবই স্নিগ্ধ দেখাচ্ছে। বাসায় ফিরে আবার শাওয়ার নিয়েছে বোধহয়। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ছে। দুপাশের সামনের কাটা চুলগুলো মুখের উপর এসে পড়েছে। মেঘালয় অনেকক্ষণ তাকিয়ে রইল মিশুর মুখের দিকে। এই মেয়েটাকে ছাড়া ও বাঁচবে কি করে? মিশু বলল, কি দেখছো অমন করে? ওঠো, ফ্রেশ হয়ে এসে নাস্তা করবে। আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছ। যাক, থেকে গিয়ে ভালোই করেছ। কতদিন কাছে পাই না তোমায়। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুপুরে ওভাবে আমাকে তাচ্ছিল্য করে ফেলে রেখে গেলে। এখন আবার এটা বলছ? মেঘ, আমি কাজ ছিল বললাম না। সবকিছুর একটা সময় থাকে। আমার জানা ছিল না। সরি। রাগ করছো কেন? কাল আমার অফ ডে। আজকে সারারাত দুজনে জেগে জেগে গল্প করব। এখন উঠবে কি? মেঘালয় উঠে ফ্রেশ হয়ে আসল। রাত নেমেছে। চা খেতে খেতে বলল, নতুন নতুন কাজ করছ? আমাকে জানাও না কিছু। ব্যস্ততার কারণে জানানো হয় না। জগতে ব্যস্ততা বলে কিছু নেই। সবই গুরুত্বের উপর নির্ভর করে। আমি কঠিন ব্যস্ততার সময়ও তোমাকে সময় দিয়েছি। তার মানে বলতে চাইছ আমি তোমায় গুরুত্ব দিই না? মেঘালয় নিশ্চুপ রইল কিছুক্ষণ। তারপর বলল, একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম তোমায়। বলো। মেঘালয় চায় চুমুক দিয়ে বলল, আগামী 10 দিনের মধ্যে আমাদের বিয়ে হচ্ছে। মিশু চমকে উঠে বলল, বিয়ে মানে? কিসের বিয়ে? মেঘালয় বলল, আমাদের বিয়ে। আব্বু আম্মু চাইছে তোমাকে বিয়ে করে বাসায় তুলতে। ভেবেছিলাম আরও 3-4 বছর পর বাসায় তুলব। ওরা চাইছে যখন দেরি করে লাভ কি? আমাদের প্রথম বিবাহ বার্ষিকীর দিনেই আমরা আরেকবার বিয়ে করব। কি বলো? মিশু অবাক হয়ে চেয়ে আছে। মাথা ঝাঁকিয়ে বলল, সম্ভব না। কিছুতেই সম্ভব না। মেঘালয় অপ্রস্তুত হয়ে তাকালো মিশুর দিকে। ভেবেছিল মিশু খুশিতে ওকে জড়িয়ে ধরবে। কিন্তু মিশু এরকম বলবে সেটা ও ভাবতেও পারেনি। অদ্ভুত লাগছে। মিশু বলল, এত তাড়াতাড়ি আমি সংসারে জোড়াতে পারব না। আগে নিজের মতো করে লাইফটা এনজয় করি, ক্যারিয়ার গোছাই তারপর। তোমার লাইফে আমি ছাড়া আর কি আছে? সবই হবে, আমাদের ভালোবাসার স্বীকৃতি পেয়ে সব করবে। সংসার একটা ঝামেলার জিনিস। আমি এখনই পারব না। তোমাকে কোনো ঝামেলা করতে হবে না। আমাদের বাসায় তোমার কোনো দায়িত্ব নেই, শুধু আমাকে ভালোবাসবে। এখনই না মেঘ। আরও কিছুদিন সময় যাক তারপর। এত তাড়াতাড়ি কেন? তুমিই আগে বলতে কবে বাসায় তুলব? আজ এটা বলছ? হ্যাঁ, কারণ মাত্র ক্যারিয়ার শুরু হচ্ছে আমার। ক্যারিয়ার রাখবে তুমি? আমার বিজনেস পুরোটাই তোমায় দিয়ে দিব, সব তোমায় দিয়ে দিব, সব। তুমি জনপ্রিয় আর যে হয়েছ, টিভিতে উপস্থাপনা করছ। আর কি চাও? মিশু অবাক হয়ে গেল মেঘালয়ের ঝাঝালো কথা শুনে। বলল, একটু নিজের মতো এনজয় করতে দাও। তোমার এনজয় করার জন্য তোমার আমাকে বাদ দিতে হবে? আমার সাথে কতদিন ভালোমতো কথা বলো না তুমি? মেঘ, একটু বুঝার চেষ্টা করো। এত তাড়াতাড়ি সংসার পারব না আমি। মেঘালয় উঠে এসে মিশুর পায়ের কাছে বসে ওর কোলে মাথা রেখে বলল, তুমি একটু বোঝার চেষ্টা করো মিশু। আমি একদমই তোমাকে ছাড়া থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। আর তোমাকে নিয়ে আজকাল খুব চিন্তা হয়। তুমি ইদানিং বেপরোয়াভাবে চলাফেরা করো। আমাদের বাসায় থাকলে একটু শাসনে থাকবা, আমার সাথে বের হবা সব সময়। আমার চিন্তা থাকবে না।
তোমার সাথে সবসময় বের হতে হবে? আমার স্বাধীনতা কেড়ে নিতে চাইছো তুমি? এটা কি বললা মিশু? আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি, সবসময় আমার সাথে রাখতে চাইছি, আর তুমি বলছো? হ্যাঁ। আমার স্বাধীনতা কেন কেড়ে নিতে চাও তুমি? আমাকে একটু স্বাধীনভাবে থাকতে দিবা না? মেঘালয় মিশুর কোল ছেড়ে দিয়ে মেঝেতে পা মেলে দিয়ে বসে পড়ল। মিশুর মুখ থেকে এমন কথা একদমই আশা করেনি ও। বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে মাটির ভেতর ঢুকে যেতে। কি বলবে বুঝতে না পেরে নিশ্চুপ হয়ে রইল। এমন সময় ফোন বেজে উঠল ওর। মা ফোন দিয়েছে। রিসিভ করে বলল, হ্যাঁ আম্মু বলো। মা বললেন, বাসায় আসবি একটু তাড়াতাড়ি? তোর আব্বু একটু তাড়াতাড়ি আসতে বলেছে। একসাথে ডিনার করব। জলদি আসিস। মেঘালয় আচ্ছা বলে রেখে দিল। ভালোই হলো। এই মুহূর্তে মিশুর সামনে বসে থাকলে মিশুর তিক্ততা আরও বেড়ে যেত। আর ওরও খারাপ লাগত খুব। তার চেয়ে এখন বাসায় চলে যাওয়াটাই ভালো হবে। ভেবেচিন্তে সবকিছু ঠিক করে ফেলতে হবে। মেঘালয় মায়ের কথাটা মিশুকে বলে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। মিশু একবার থাকতেও বলল না। ঠায় বসে রইল সোফায়। মেঘালয় বুক ভরা যন্ত্রণা নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। ছেলেদের নাকি কখনো কাঁদতে নেই, যদি চিৎকার করে একবার কাঁদতে পারত। খাবার টেবিলে বাবা 4টা কার্ড দেখিয়ে বললেন, ইনভাইটেশন কার্ড। ডিজাইনগুলো মিশুকে দেখিয়ে একটা সিলেক্ট করিস। মেঘালয় চমকে উঠল কার্ড দেখে। একদিনের মধ্যে বাবা কার্ডও পছন্দ করে ফেলেছে। আসলে বাবা মা ওকে খুবই ভালোবাসেন, তাই ছেলেকে সারপ্রাইজ দিতেও ভালোবাসেন। কিন্তু মিশু তো এখনই কিছুতেই বিয়ে করতে চাইছে না, এটা বাবা মাকে কিভাবে বলা সম্ভব? বাবা বললেন, আমি এদিকে যা যা করতে হয় সবই ভেবেচিন্তে ঠিক করে ফেলব। যেহেতু আমাদের আর নিজস্ব লোক নেই, আমাদেরকেই সব ব্যবস্থা করতে হবে। তোর কাজিনদের ডাকবি, আমি তোর চাচা আর মামাদের ফোন দিয়ে জানিয়ে দিয়েছি। এখন তোর প্রথম কাজ হচ্ছে একজন ভালো ওয়েডিং প্ল্যানারকে সিলেক্ট করা। মেঘালয় অবাক হয়ে বলল, আব্বু, এসব কি বলো? এত দ্রুত এত কিছু করে ফেলেছ? বাবা বললেন, কারণ আমার একটাই ছেলে, কিন্তু আমাদের রিলেটিভ আর ফ্রেন্ড সার্কেল অনেক। বিয়ে তো একবারই হবে, আমি চাই আগামী দুদিনের মধ্যেই সব আত্মীয় স্বজন আমাদের বাসায় চলে আসুক। 1 সপ্তাহ ধরে আনন্দ চলুক বিয়ের। আকাশ আহমেদের ছেলের বিয়ে বলে কথা। 1 সপ্তাহ বাসায় লাইট জ্বলবে, হইচই হবে। তবেই না বিয়ে বাড়ি মনে হবে। মেঘালয়ের বুকটা চিনচিন করতে শুরু করেছে। মিশু যদি আগের মতো থাকত তাহলে আজকের এই কথাগুলো শুনলে ওর সুখে মরে যেতে ইচ্ছে করত। বাবা মা ওকে নিজের মেয়ের মতো মনে করে। ওনারা কত কিছু প্ল্যান করে ফেলেছেন। এখন কিভাবে বাধা দেবে মেঘালয়? কিছুই ভেবে পাচ্ছে না। বাবার আরও 2-1টা প্ল্যান শুনে মেঘালয় নিজের রুমে আসল। এসেই কল করল মিশুকে। বাবার সমস্ত প্ল্যানের কথা শুনে মিশু বলল, এত কিছু কেন ব্যবস্থা করে ফেলল? এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না। বিয়ে তো হয়েই গেছে। এমন ভাব করছো যেন তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে আমার সাথে। ব্যাপার সেটা নয়। সংসার আর এত বড় একটা ওয়েডিং প্রোগ্রামের জন্য মেন্টাল প্রিপারেশন দরকার। হুট করেই হয় না। মিশু, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে এরকম ধুমধাম করে খুব আয়োজন করে বিয়ে হোক। বাবার মতো শ্বশুর পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তুমি শ্বশুর শাশুড়ি নয়, নতুন বাবা মা পেতে চলেছ। মেঘ, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। মেঘালয় বলল, আমার ভাই হিমালয়কে হারিয়ে মা আমাকে বুকে আগলে রেখে বড় করেছে। তাদের কত স্বপ্ন আর আশা আমাকে নিয়ে। আমার পছন্দ ওরা মেনে নিয়েছে।
তোমাকে ভালোবাসি কথাটা শুনে ওরা তোমার পরিচয় জানার ও প্রয়োজন মনে করেনি। মেনে নিয়েছে তোমায়। এখন ওদের করা প্ল্যানগুলোকে আমি চুরমার করে দিতে পারি না। তোমার আপত্তি থাকলে তুমি নিজে কথা বলো ওদের সাথে। মিশু একটু থেমে বলল, আমিই বাবার সাথে কথা বলবো। কি? তুমি বাবার সাথে কথা বলবে তবুও বিয়ে করবে না? একটু সময় নিব, কিছুদিন, অন্তত 2 মাস। তার মানে আমাকে আরো 2 মাস তোমাকে ছাড়া থাকতে হবে? আমি পারছি না মিশু, আমার কষ্ট হয়। মিশুর জবাব পাওয়া গেল না। কলটা হুট করেই হোল্ড হয়ে গেল। মেঘালয় 3 মিনিট ফোন কানে ধরে রইল, কল হোল্ড। ও রাগে ফোনটা গায়ের জোরে ছুঁড়ে মারল। ফোনটা দেয়ালে লেগে ব্যাটারি খুলে বিছানার উপর বিচ্ছিন্ন হয়ে পড়ল। মেঘালয় মেঝেতে বসে রাগে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে লাগল। আজকে দিনে মিশুকে কাছে পাওয়ার পর ওভাবে সরিয়ে দিয়েছে, সেই আঘাতটা এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মেঘালয় ও তো মানুষ, কত সহ্য হয়। ও সায়ানকে কল দিয়ে বলল, দোস্ত কই তুই? খাওয়ার মতো কিছু আছে? মানে? কি খাবি? মাল খাবো মাল। মেজাজ খুব গরম, কিছু আছে? এত রেগে আছিস কেন? মিশুর সাথে কিছু হয়েছে? মেঘালয়ের বুকে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার মতন প্রশ্নটা এসে লাগল। কিভাবে এর উত্তর দিবে ও? কতটা দহনে দগ্ধ হচ্ছে সে শুধু মেঘালয়ের ভেতরটাই জানে। বাবা মায়ের করা প্ল্যানগুলোকে কিভাবে ধূলিসাৎ করবে ভেবে আরও খারাপ লাগছে। দুপুরে মিশুর কাছ থেকে তাচ্ছিল্য হওয়ার পর মেজাজ চরম খারাপ হয়ে আছে। মিশু কি ভেবেছে ওকে? ও কি বনের জন্তু? কিন্তু সায়ানকে কিছু বলতে পারল না। সায়ান বলল, কি হইছে আমাকে বলবি না? বাসায় আঙ্কেল আন্টি আছে? না, দুজনেই সিলেটে আছে। 2 দিন থাকবে। আমি আসছি তোর বাসায়। মেঘালয় ওর বাবা মায়ের রুমে এসে বাবাকে বলল, আব্বু, আমি সায়ানদের বাসায় যাচ্ছি। কখন আসব বলতে পারছি না। আমার ফোন আছাড় দিয়েছি, দরকার হলে সায়ানের নাম্বারে কল দিও। বাবা মা অবাক হয়ে তাকালেন মেঘালয়ের দিকে। কি বলছে কিছুই বুঝতে পারছেন না ওনারা। মেঘালয়ের কি হলো হঠাৎ করে? এমন তো কখনো করে না ও। ফোন আছাড় দেওয়ার মতো বাজে অভ্যাস ওর কখনোই ছিল না। ওনারাও চিন্তায় পড়ে গেলেন। মেঘালয় বলল, আমি একটু একা থাকতে চাইছি 2 দিন। মিশু ফোন দিল কি বলে শুনিও। আর মিশুকেই জিজ্ঞেস করো ও এখন বিয়ের জন্য প্রস্তুত কিনা। বাবা কিছু একটা বলতে যাবেন কিন্তু তার আগেই মেঘালয় এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, টেনশন করো না আমার জন্য। শুধু দোয়া করো একটু। আমার মনের উপর দিয়ে খুব ঝড় বয়ে যাচ্ছে। আর কিছুই বলল না। সোজা বেরিয়ে এসে গাড়ি নিয়ে সায়ানের বাসায় চলে এলো। সায়ানকে সব কথা খুলে বলে অনেকটা হালকা লাগছে মেঘালয়ের। সায়ান নিশ্চুপ হয়ে বসে আছে, চেয়ে আছে মেঝের দিকে। ওর বিশ্বাস ছিল দুনিয়া উল্টে গেলেও মিশু কখনো বদলাবে না। সেই মিশুই বদলে গেছে, ব্যাপারটা কিছুতেই ও মেনে নিতে পারছে না। ভেতরে দহন শুরু হয়ে গেল ওরও। এটা কিভাবে সম্ভব? মেঘালয় মাথায় হাত দিয়ে বসে আছে। সায়ান বলল, নিশ্চয় ভালোমতো ঘুমাস না। আজকে আমার সাথে ঘুমাতো। আমাকে একটু ভাবতে দে। ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে একটা আলোচনা করা যাবে। মেঘালয় কিছু বলল না। ওর মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। গত 1 মাস ধরে একটু একটু করে মিশুর পরিবর্তন শুরু হয়েছে। প্রথমে বুঝতে পারেনি ও। বুঝতে পারার পর অনেকবার করে মিশুকে বলেছে তুমি আর আগের মতো নেই। মিশু হেসেই উড়িয়ে দিয়েছে। আর এখন বললে অস্বীকার করছে কথাটা। কি করতে পারে ও এখন? চিন্তায় ঘুম আসবে না, তাই বেশ কয়েকটা স্লিপিং পিল খেয়ে ঘুমানোর চেষ্টা করল। মাথাটাও একটু বিরতি চাইছিল।
শোয়ার পরপরই ঘুম এসে গেল। মেঘালয়ের ঘুম ভাঙল পরের দিন দুপুর 2টার পর। সায়ান জানালো ওর আম্মু একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে। মেঘালয় আশা করেছিল মিশু একবার ফোন দেবে, কিন্তু মিশুর ফোন না পেয়ে একটু মন খারাপই হলো ওর। সায়ান খাবার নিয়ে এসে বলল, আগে খা তারপর কথা বলি। মেঘালয় সায়ানের অনুরোধে একটু খাবার খেল। তারপর দুই বন্ধু মিলে আলাপ করতে লাগল কিভাবে মিশুকে সবকিছু বুঝিয়ে বলা যায়। সায়ান বলল, যেভাবে পারিস ওকে একবার ট্যুরে নিয়ে যেতে হবে। প্রয়োজনে ঘুম পাড়িয়ে হলেও ওকে নিয়ে যেতে হবে। সিস্টেমে একবার ট্যুরে নিয়ে গেলে দেখবি একান্ত তোকে পেয়ে সব ভুলে গেছে। আইডিয়াটা বেশ পছন্দ হলো মেঘালয়ের। মিশুকে যেভাবে পারে ট্যুরে নিয়ে যেতে হবে। দরকার হলে মিথ্যে বলে নিয়ে যেতে হবে, কারণ প্রকৃতির কাছে গেলে ও একদম বদলে যায়। সেই বাচ্চা স্বভাবটা চলে আসে ওর মাঝে। এখন ওকে নিয়ে কোথাও একাকীভাবে ঘুরতে গেলেই সব ঠিক হয়ে যাবে। একান্তভাবে পেলে সবকিছু বুঝিয়ে বলা সম্ভব। তারপর বিয়েতেও রাজি করানো যাবে। কোথায় যাওয়া যায় এসব নিয়েও প্ল্যান করে ফেলল। এখন কিভাবে মিশুকে ট্যুরে নিয়ে যাবে সেটা ভাববার বিষয়। এটা নিয়েই চিন্তা করতে লাগল দুই বন্ধু মিলে। মেঘালয়ের ফোন তো বাসায় পড়ে আছে, মিশু কি একবার ফোনও দেয়নি? খুব জানতে ইচ্ছে করছে। তবুও মনটাকে শান্ত করে বসে রইল ও। সারাদিন কোথাও বের হল না। রাতে বের হয়ে পূর্ব, আরাফ ও সায়ানের সাথে রেস্টুরেন্টে গিয়ে একটু আড্ডা দিল। কাজের চাপে অনেক দিন বন্ধুদেরকে সময় দিতে পারেনি। অনেকদিন পর সবার সাথে কথা বলে বেশ ভালো হয়ে গেল মনটা। কিন্তু সায়ান ছাড়া কাউকেই জানালো না মিশুর এই অদ্ভুত পরিবর্তনের কথা। রাতে সায়ানের বাসাতেই ফিরল। বাড়িতেও কল দিল না। সায়ানকে জানিয়ে রাখল মা ফোন দিল যেন কথা বলে রেখে দেয়। ও একটু একা থাকতে চায়। রুমে চুপচাপ শুয়ে শুয়ে মনে করছে সেই প্রথম দিনের কথাগুলো। রাতারগুলে গিয়ে পাগলিটা চাটনি বিক্রি করা শুরু করে দিয়েছিল। কত সুন্দর ছিল মিশু পাগলিটা। এখনকার মিশুটাকে কিছুতেই মেনে নিতে পারছে না মেঘালয়। বুকটা দুমড়ে মুচড়ে যেতে চাইছে। এমন সময় সায়ান এসে বলল, মেঘ, আর যে প্রয়াসের মান্থলি ইনকাম কত হয় রে? মেঘ একটু ভেবে বলল, ও তো অনেক রকমের কাজ করে। এই 2 লাখের মতো আসে। সায়ান হেসে বলল, বাহ! আর তোর মাসে কত আসে? আমি তো সেভাবে হিসেব করিনি। সবকিছু শুধু দেখাশোনা করি। যখন যা লাগে বের করে নেই। ইনকামের ব্যাপারটা নিয়ে ভাবিনি কখনো। সায়ান এসে হাসতে হাসতে বলল, এটাই স্বাভাবিক না? প্রয়াসের অনেক নাম যশ। হ্যান্ডসাম, সেলিব্রিটি, ফিল্ম করে। আরও কত কি। মানে, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস কেন? সায়ান ওর ফোনটা এগিয়ে দিল মেঘালয়ের দিকে। ফোনের স্ক্রিনের দিকে তাকানো মাত্রই মেঘালয় দেখতে পেল প্রয়াসের আইডি থেকে ছবি আপলোড করা হয়েছে। সেই ছবিতে মিশু ওকে কেক খাইয়ে দিচ্ছে আর আশেপাশে অনেক লোকজন হাত তালি দিচ্ছে। ক্যাপশনে লিখেছে, এই পুতুল বালিকাকে ছাড়া আমার বার্থডে একদম অসম্পূর্ণ থেকে যেত। মেঘালয়ের মাথায় রক্ত উঠে গেল যেন। ও সায়ানের ফোনটাই আছাড় মারতে যাচ্ছিল। সায়ান ওকে থামাল। মেঘালয় কিছুতেই আর নিজেকে সামলাতে পারল না। বিছানার উপর একটা পাওয়ার ব্যাংক ছিল, সেটা নিয়েই মেঝেতে ছুঁড়ে মারল। সায়ান মেঘালয়কে ধরে বলল, কি পাগলামি করছিস? মেঘালয় ডুকরে কেঁদে উঠল এবার। সায়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর সহ্য করতে পারছি না রে। আর পারছি না। একটা মাস ধরে আমাকে এভয়েড করে যাচ্ছে মিশু। আমি সহ্য করতে করতে আর নিতে পারছি না। এতদিন তবুও নিজেকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু এটা দেখার পর আর পারছি না।
সায়ান বলল, কষ্ট পাস না। হতে পারে ওদের মাঝে কোনো রিলেশন নেই। মিশু হয়তো জাস্ট ফ্রেন্ডলি মেশে। যেহেতু একসাথে কাজ করে, একটা ভালো বন্ডিং ক্রিয়েট হতেই পারে। তুই মন খারাপ করিস না। ও তো তোর বউ। মেঘালয় চোখ মুছে বলল, আমার এতটুকু বিশ্বাস আছে যে মিশু আর কারো সাথে এফেয়ারে জড়াবে না। কিন্তু আমি যে ওকে কোনো ছেলের সাথে দেখলে সহ্য করতে পারি না। আমার মাথা খারাপ হয়ে যায়। এটা কি মিশু জানে না? তবুও কেন প্রয়াসের সাথে মিশতে যাবে ও? সায়ান কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। মেঘালয়কে সান্ত্বনা দিয়ে বলল, টেনশন করিস না। হয়তো এমনিতেই দাওয়াতে গেছে, প্রয়াসী হয়তো ওকে পছন্দ করে। এটা নিয়ে মন খারাপ করিস না। মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানলাম তোর কথাই ঠিক। কিন্তু অন্য কারো সাথে আমি ওকে মানতে পারি না একদমই। তুই কি জানিস আমাদের বিয়ের প্রথম রাতেই ওকে আমি থাপ্পড় মেরেছিলাম? ও তোদের সাথে ডান্স করেছিল বলে। তোরা আমার সবচেয়ে আপনজন, তবুও আমি মেনে নিতে পারিনি। বাসর রাতে ঘরে ঢুকেই ও আমার থাপ্পড় খেয়েছে। সায়ান অবাক হয়ে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় একটু থেমে আবারও বলল, সায়ান রাগ করিস না। আমার প্রোগ্রামের দিন তোকে ওর হাত ধরে বসে থাকতে দেখে আমি সহ্য করতে পারিনি। অনেক কষ্টে গান গেয়েছিলাম। ওকে নিয়ে বাইরে আসার সময় তুই ওর কাঁধে হাত রেখেছিলি, এটা দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি কি করেছি জানিস? বাইরে বের হয়ে পাগলের মতো বিহেভ করছিলাম মিশুর সাথে। একবার বলছিলাম মেডিকেলে যাব, একবার রিকশা নিয়ে শিল্পকলা। আমার মেজ খালামণির সাথে চরম খারাপ আচরণ করেছিলাম সেদিন। বাসায় গিয়ে মিশুকে গলা টিপে মেরে ফেলতে চাইছিলাম শুধুমাত্র তোর সাথে ওভাবে দেখে। ওর জিভ বেরিয়ে এসেছিল, এত জোরে টিপে ধরেছিলাম। ভাবতে পারিস? সায়ান অবাক হয়ে বলল, মেঘ, তুই ওকে কতটা ভালোবাসিস আমাদের কারো অজানা নয়। ও ছোট মানুষ, হুট করেই নতুন পরিবেশ পেয়েছে তাই এরকম করছে। তুই প্লিজ মন খারাপ করিস না। আমি মরে যাব রে ওকে ছাড়া। ও ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার। কিন্তু এখন ওকে এই ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করে কোনো লাভ হবে না। বরং ও আরও রেগে যাবে। যে বদলে যায়, তার মধ্যে কখনো এসব ন্যায় নীতি বোধ কাজ করে না। মেঘালয় একটু ভেবে বলল, আমি ওকে কিভাবে বুঝাবো? কি বললে বুঝবে ও? সায়ান কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে চিন্তা করল। তারপর বলল, ওকে বুঝাতে গেলেও ও ক্ষেপে যাবে। তখন উল্টা তোর উপর রিয়েক্ট দেখাবে। বলতেও পারে আমি সেপারেশন চাই। কি? মেঘালয় দুহাতে মাথার চুল টেনে ধরে কান্না করে ফেলল। বলল, আমার জগতের পুরোটাই ওকে দিয়ে দিয়েছি। সবখানে শুধু মিশু রাজত্ব করে। ওকে ছাড়া আমি থাকব কিভাবে? আমাকে খুন করে ফেললেও এতটা কষ্ট হবে না যতটা ওকে ছেড়ে দিতে হবে। আমি কি করব এখন? কিছুই মাথায় আসছে না। সায়ান মেঘালয়কে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। প্রখর আত্মমর্যাদা সম্পন্ন মেঘালয় আজ নিতান্তই নিঃস্ব হয়ে গেছে। বড্ড অসহায় দেখাচ্ছে ওকে। এই মেঘালয় একজন সত্যিকার প্রেমিক, একজন সত্যিকার ভালোবাসার মানুষ, যে তার ভালোবাসা ছাড়া অসহায়। কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। সায়ান নিজে একবার কথা বলবে কি মিশুর সাথে? মেঘালয় বলল, আমার মাথা কাজ করছে না। কিছু খেতে হবে। ড্রিঙ্কস করব। পাগলামো করিস না তো। ভাব আর একটা উপায় বের কর। সবকিছুর আগে জানতে হবে মিশু প্রয়াসের সাথে কোনো রিলেশনশিপে গেছে কিনা। প্লিজ এই কথা বলিস না। প্রয়াসকে খুন করে ফেলব আমি। শান্ত হ দোস্ত। মেঘালয়কে অনেক সান্ত্বনা দিচ্ছে সায়ান। তবুও মেঘালয় কিছু বুঝতে চাইছে না। ওর খুব কষ্ট হচ্ছে।
মিশুকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না ও। মেঘালয় বলল, আম্মু আব্বুকে এটা কিছুতেই বলা যাবে না। ওরা ওদিকে বিয়ের প্ল্যান করছে। আমি বলেছিলাম 10 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে। সেজন্য মামা চাচাদেরকেও ফোনে জানিয়ে দিয়েছে। সবাই এসে যাবে 2 দিনের মধ্যে। কি করি এখন বল? এখন যদি মিশু বলে দেয় আরো সময় চাই, তখন বাবা মা কষ্ট পাবে না? তা তো পাবেই। এটা তো আর রিলেশন নয় যে ব্রেকআপ করবি। মেঘালয় বলল, রিলেশনের ব্রেকআপ হয়, স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু ভালোবাসার কখনো ব্রেকআপ হয় না রে। এটা আজীবন থাকে। আমি ওকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। সায়ান নিশ্চুপ। এরকম পরিস্থিতি আসবে সেটা ভেবে ও আগেই ভয় পেয়েছিল। তবে ও ভেবেছিল মেঘালয় বদলে যাবে, মিশু বদলে যাবে, এটা ওর কল্পনাতীত ছিল। এখন মেয়েটার মনে কি চলছে বুঝে আসছে না ওর। মেঘালয় হঠাৎ উঠে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বলল, আমি একটু বের হব। কই যাবি? মেঘালয় কোনো উত্তর দিল না। চুপচাপ বসে ভাবতে লাগল। কি যেন ভাবছে গভীর মনোযোগ দিয়ে। সায়ান ওর দিকে বারবার তাকাচ্ছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। মেঘালয় উঠে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি মিশুর কাছে যাচ্ছি। সায়ান চমকে উঠল, এত রাতে? হুম। এবার আমি কি করি তাই দেখ। আমার অবহেলা সহ্য হচ্ছে না। সায়ান তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। মেঘালয়ের চোখে মুখে যেন আগুন ঝরছে। ও বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে দ্রুত মিশুর বাসার দিকে রওনা দিল। মিশু একটু আগেই ঘুমিয়েছে। কলিং বেলের শব্দে ঘুম ভাঙায় একটু বিরক্ত হল। দরজার ফুটো দিয়ে দেখল মেঘালয় এসেছে। ও দরজা খুলে দিয়েই চোখ কচলাতে কচলাতে বলল, এত রাতে? মেঘালয় আচমকাই কোলে তুলে নিল মিশুকে। তারপর দরজা লাগিয়ে দিয়ে সোজা রুমে চলে এলো। রুমের দরজা লাগিয়ে দিয়েই মিশুকে দরজার উপরেই ঠেস দিয়ে ধরল দুহাতে। মিশু পড়ে যাচ্ছিল বলে ওর কোলে বসেই দুহাতে গলা জড়িয়ে ধরতে বাধ্য হল। মেঘালয় ওকে দেয়ালে ঠেস দিয়ে দুহাতে শক্ত করে মাথাটা চেপে ধরে মিশুর নিচের ঠোঁটটা নিজের 2 ঠোঁটের ভেতরে নিয়ে নিল। মিশু মেঘালয়ের এমন আকস্মিক আক্রমণে খেই হারিয়ে ফেলেছে। থতমত খেয়ে গেছে একদম। গতকাল থেকে কোনো ফোনও দিল না। আজ এমন মাঝরাতে হুট করে এসেই এমন আকস্মিক হামলা করল যে বাধা দেয়ার ওর সুযোগ নেই। মিশুর এখনো ঘুমের ঘড়ি কাটেনি। ও দুহাতে মেঘালয়ের গলা জড়িয়ে ধরে রইল। মেঘালয় একটা হাত ওর কোমরে রেখে খুব জোরে চাপ দিতে লাগল। আস্তে আস্তে হাতটা একটু একটু করে উপরে তুলছে আর জোরে চেপে ধরছে। এতদিনের সমস্ত অবহেলা আর যন্ত্রণার অবসান এভাবেই ঘটাতে চাইছে ও। সমস্ত কষ্টেরা যেন নির্বাসন নিচ্ছে এই রাগের মধ্য দিয়ে। মিশু ওর স্পর্শে ক্রমশই অস্থির হয়ে উঠছে। একটানা অনেকক্ষণ ধরে চুম্বনের পর মুখটা ছেড়ে দিল মেঘালয়। মিশু ওর বুকে মাথা গুজে দিয়ে বিড়বিড় করে বলল, এটা কি হল? এভাবে এসে? মেঘালয় হেসে বলল, হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাব। বলেছিলাম না একদিন? যাও দুষ্টুটা। মেঘালয় মিশুকে আরো জোরে ঠেস দিয়ে ধরল। তারপর জিজ্ঞেস করল, প্রয়াসের আইডিতে এটা কি দেখলাম? আমরা সবাই ওনার বার্থডেতে গিয়েছিলাম, কিন্তু ওই লোকটা একান্ত আমাকেই হাইলাইট করবে আমি ভাবিনি। মেঘালয় খুব জোরে মিশুর পেটে চাপ দিয়ে ধরে বলল, আমার সহ্য হয় না অন্য কাউকে। জানিস না তুই? আজকে তোকে খুন করেই ফেলব আমি। বলেই মিশুকে বিছানার উপর ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর উপর। কিন্তু এরপর মিশু যা করল সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না মেঘালয়। মিশু মেঘালয়ের ঘাড়ে জোরে কামড় দিয়ে একেবারে দাগ বসিয়ে দিল। মেঘালয় মুখ তুলে বলল, এরকম হিংস্র কামড় দিচ্ছ কেন? তুমি এত হিংস্র জানোয়ারের মতন বিহেভ কেন করছো?
মেঘালয় রেগে বলল, কি বললা তুমি? এতদিন ধরে আমাকে দগ্ধ করতে করতে আজকে আমাকে জানোয়ারের সাথে কম্পেয়ার করছো? আমি তোমাকে দগ্ধ করিনি কখনো। তুমি অযথাই আমাকে ভুল বুঝলে, আমার কিছু করার নেই। এখন আমাকে ছাড়ো তো। এভাবে চেপে ধরলে আমার দম বন্ধ হয়ে আসে। মেঘালয় আরো জোরে মিশুকে চেপে ধরে বলল, দম বন্ধ হয়ে মরে যাও। আমাকে কেন দূরে রাখো তুমি? মেরাই ফেলো তো আমাকে। আমি মরলেই যেন তোমার কত শান্তি। মেঘালয় হুট করেই ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। মিশু সীমা অতিক্রম করে ফেলেছে এবার। বারবার মেঘালয়কে এভাবে সরিয়ে দেওয়ার পরিণাম কতটা ভয়ঙ্কর হবে ভাবতেও পারে না ও। মেঘালয়কে কি মানুষ মনে হয় না? এটা রীতিমতো অপমান। মেঘালয়ের ভেতরটা কিভাবে পুড়ছে সেটা কি ধরতে পারছে না ও? 1 মাস যাবৎ এভয়েড করে দুবার ওকে সরিয়ে দিল ও কাছ থেকে। একদিন পস্তাতে হবে এসবের জন্য। মেঘালয় বিছানা ছেড়ে নেমে এসে বলল, আর কখনো তোমাকে ছুঁয়েও দেখব না। সারাক্ষণ ফোন দেই, আমাকে ব্যস্ততা দেখাও। 1 মাস হলো আমাকে নিজে থেকে ফোন দাও না। আমি যত্রাতেই দেই, তুমি টায়ার্ডনেস দেখিয়ে ঘুম দাও। আরে আমি সারাদিন কত ছুটাছুটি করে, পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ওয়েট করি তোমার সাথে একবার কথা বলার জন্য। আর তুমি আমাকে ব্যস্ততা নামক অজুহাত দেখাও। আমার স্পর্শ আজকাল অসহ্য লাগে, সেজন্য কাছে টানলেই আমাকে অপমান করে সরিয়ে দাও। আমাকে তো খুব বিরক্ত লাগছে, তাই না? এই মেঘালয় আর কখনো বিরক্ত করবে না তোমাকে। কখনো বিরক্ত করবে না। কথাটা বলেই দ্রুত হেঁটে মেঘালয় বাসা থেকে বেরিয়ে এলো। মিশু বিছানায় বসে রইল থ হয়ে। মাঝরাতে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না ও। মেঘালয় এভাবে মন খারাপ করে চলে গেল। সবকিছু কেমন যেন ঘোর ঘোর লাগছে ওর। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভূত হতে শুরু করল। মেঘালয় বাসা থেকে বেরিয়ে গাড়ি চালাতে লাগল খুব জোরে। ওর চোখে মুখে আগুন ঝরছে। মিশুর এই আমূল পরিবর্তন মেনে নেয়ার মতো নয়। মেঘালয় আর কিছুই করবে না। যে নিজে পরিবর্তন হয়েছে, সে নিজ দায়িত্বই ঠিক হয়ে যাবে। মেঘালয়কে হারানোটা কত বড় অপ্রাপ্তি ঠিকই বুঝবে ও। এখন শুধু সময়ের ব্যাপার। মিশু অনেকক্ষণ ঝিম মেরে বসে রইল। তারপর বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ৭৯। সকালে ঘুম ভাঙল অনেক বেলা করে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিল। আজকে রেডিওতে প্রোগ্রাম নেই। বিকেলে ফটোগ্রাফি এক্সিবিশনের অনুষ্ঠানে উপস্থাপনা করতে হবে। এখন কি করা যায় তাহলে? মেঘালয়কে কি একবার কল দেবে? এরপর রাতের ঘটনাটা মনে পড়ে গেল। মেঘ বুঝি রাগ করেছে খুব। অত গভীরভাবে কিছু ভাবল না মিশু। মনেমনে বলল, মেঘ তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। ঠিকই একটু পরেই কল দেবে। জগতের সমস্ত নিয়ম ভেঙে যাবে, তবুও মেঘালয় আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ইয়োগা করতে আরম্ভ করল। মেডিটেশন করল অনেকক্ষণ ধরে। বেশ মানসিক প্রশান্তি লাগছে। মেঘালয় দারুণ একটা জিনিস শিখিয়ে দিয়েছে। টেনশন হলে একবার মেডিটেশনে বসলেই সমস্ত টেনশন উধাও হয়ে যায়। ছেলেটা এত ভালো। মিশু একবার হাসল মনেমনে। সত্যিই ছেলেটা অনেক ভালো। এত ভালোবাসে কেউ কখনো? মেঝেতে বসেই এসব ভেবে ভেবে হাসছিল। ফোন বেজে উঠল মিশুর। ও স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল প্রয়াস ফোন দিয়েছে। রিসিভ করে বলল, হ্যালো মিশু, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে আপনি ক্যাপশনে ওটা কি লিখেছেন? আর আমাকেই কেন এভাবে হাইলাইট করলেন? রাগ করেছ? সেটা নয়। আমার ফ্যামিলি মেম্বারের কাছে আমাকে জবাবদিহি করতে হয়েছে। ওহ, সরি। একটু বুঝিয়ে বলো না।
এটা আর এমন কি ব্যাপার? সবার কমেন্টগুলো দেখেছ? আমাদের জুটিটাকে নাকি খুব সুন্দর মানিয়েছে। কিসের জুটি? হা হা হা। রেগে যাচ্ছ? আরে সবাই ভাবছে আমরা একে অপরকে বুঝই তো। আমার আম্মুরও নাকি তোমাকে খুব পছন্দ হয়েছে। আম্মু বলছে আরেকবার তোমাকে বাসায় নিয়ে আসতে। মিশুর মেজাজ চড়ে গেল। বলল, আমি ব্যস্ত এখন। ফোন রাখছি। ফোন রেখে রাগে ফুঁসতে লাগল মিশু। প্রয়াসের সাথে ওর সেরকম কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র কলিগ হিসেবেই দেখে মিশু। কিন্তু লোকটা ওকে খুব পছন্দ করে। একটু একটু স্বপ্নও দেখতে শুরু করেছে। মিশু জানে না এসব। ওর বার্থডেতে সব কলিগ মিলে গিয়েছিল, কিন্তু মিশুকে নিয়েই লোকটা এত মাতামাতি করেছে। কয়েকটা ছবি আপলোড দিয়েছে। মিশু মনে মনে বলল, আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব নয়, কারণ আমি শুধুই মেঘালয়ের। অপর পাশের মানুষটা তাকে নিয়ে কি ভাবছে সেটা না জেনেই এই লোকগুলা এমন মাতামাতি করে যে মেজাজ গরম হয়ে যায়। আমার জগতে মেঘালয় ছাড়া আর কেউ থাকতে পারে না। আর কখনো কথা বলবো না এই লোকটার সাথে। সকাল সকাল মেজাজ খারাপ করে দিল। মিশু মুখে ফেসপ্যাক লাগিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর উঠে শাওয়ার নিয়ে এসে লাঞ্চ সেরে নিল। দুপুর পেরিয়েছে। একটু পরেই বের হবে এক্সিবিশনে যাওয়ার জন্য। গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হয়ে নিল। তারপর বেরিয়ে পড়ল বাসা থেকে। প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হল। রাত 9টার দিকে বাসায় ফিরল মিশু। বাসায় এসে চেঞ্জ করে শাওয়ার নিল। তারপর খাবার টেবিলে এসে একটা আপেল নিয়ে কামড়াতে কামড়াতে টিভিটা ছেড়ে দিয়ে বসল। রৌদ্রময়ী কদিন হলো আলাদা বাসায় উঠেছে। ওর বিয়ের কথাবার্তা হচ্ছে পূর্বর সাথে। বাসায় একদম একা মিশু। এই মুহূর্তে হুট করেই খুব একা একা লাগতে শুরু করল। হঠাৎই মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে গেল। রাত 12টা বেজে গেছে। ফোনের দিকে কয়েকবার তাকালো মিশু। আজ সারাদিনে ফোনটা বারবার বাজল না কেন? মেঘালয় দিনে কয়েকবার কল দেয়, আজকে একবারও দিল না কেন? ফোনটা এখনো বেজে উঠছে না কেন? মিশু এসে ফোন হাতে নিয়ে মেঘালয়ের নাম্বারে কল দিল। ফোন আনরিচেবল শুনেই বুকটা ধক করে উঠল ওর। সারাদিন একবার ও কল দিল না, এখন আবার বন্ধ। মিশুর বুকটা চিনচিন করে উঠল। পুরো বাড়িটা একা, আজ রোদও নেই। মেঘালয় ফোনও দিচ্ছে না, কেমন যেন একাকিত্ব ভর করল এসে। মিশু একটা টেক্সট পাঠালো মেঘালয়ের নাম্বারে, ফোন বন্ধ কিনো। মেসেজ সাকসেস হল না। মিশু মেসেজ বক্সের মেসেজগুলো দেখতে লাগল। মেঘালয় দুদিন আগে দিয়েছে, মিশু এমন বিহেভ কিনো কোচো আমার সাথে। তোমার কি হয়েশ বলবা প্লিজ? কোনো কারণ আমার উপর রেগে আঁকো তুমি? তোমার ওয়েটার কিছু এনআইওআই কনফিউশন চলছে? কি হয়েছে বলবা এমকে? এরকম প্রায় 30টা মেসেজ, যেসবের সারমর্ম হচ্ছে মিশুর কিছু হয়েছে কিনা, মিশু কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর মেঘালয়কে কেন কষ্ট দিচ্ছে। প্রশ্নগুলো মাথায় নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো মিশু। নিজেকে নিজেই প্রশ্ন করল, আসলেই কি আমি বদলে গেছি? আয়না দেখে নিজেই চমকে উঠল। সত্যিই আয়নায় নিজের যে প্রতিবিম্ব ও দেখছে সেটা সত্যিকার মিশু নয়। এটা নকল মিশু। এই মিশু কৃত্রিম, অনেক রংচং মেখে বানানো। এটা মেঘালয়ের মিশু নয়। মেঘালয়ের কষ্ট পাওয়াটা কি স্বাভাবিক নয়? মিশুর বুকের চিনচিন ব্যথাটা আরও বেড়ে গেল। খুব খারাপ লাগছে ওর। কিন্তু এই পরিবর্তন কিভাবে কোত্থেকে হলো ও কিছুই বুঝতে পারেনি। মনমরা হয়ে আয়নার পাশের সোফায় বসে রইল অনেকক্ষণ। ফোন হাতে নিয়ে কয়েকবার কল দিল মেঘালয়ের নাম্বারে, কিন্তু বন্ধ পাচ্ছে। কেন যেন একবার সরি বলার প্রয়োজন অনুভব করছে মিশু।
কিন্তু ওর নাম্বার তো বন্ধ। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল অনেক রাতে। পরদিন ঘুম ভাঙল অনেক দেরিতে। আজকে সকালেই প্রোগ্রাম আছে। রেডি হয়ে নাস্তা করে কাজে চলে গেল। কাজের মাঝে কিছু মনে হয়নি, কিন্তু কাজ থেকে বাসায় এসে ফোন নিয়ে দেখল মেঘালয় একবারও কল দেয়নি। মিশুর এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে। বিকেল হয়ে গেল, দুদিন ধরে মেঘ কল দিচ্ছে না। তবে কি সত্যি সত্যিই রাগ করেছে ও? মিশু চিন্তায় ভেঙে পড়ল। মেঘালয় ফোন দিচ্ছে না কেন? সত্যিই সেদিন রাতে কষ্ট পেয়েছে? মিশু অনেকবার কল দিয়েও নাম্বার বন্ধ পেল। তারপর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগল সেদিন রাতে আসলেই কেমন আচরণ করেছে মেঘালয়ের সাথে। কথাগুলো মনে করার চেষ্টা করতেই সব স্পষ্ট ভেসে উঠল চোখের সামনে। সব মনে পড়ে যাচ্ছে আর বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে। মিশুর এতদিনের সব অন্যায় আচরণের কথা মনে করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মেঘালয় যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে, নয়তো নিজের ভুলগুলো বোঝার সাধ্য ওর কখনোই হতো না। সত্যিই মেঘালয়ের শূন্যতা খুব করে অনুভব করছে ও। মেঘালয়কে ছাড়া একটা দিনও চলবে কি? ও কোথায় এখন? ফোন দিচ্ছে না কেন? মিশু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবখানেই মেসেজ পাঠিয়ে রাখল। 4 দিন আগে অ্যাক্টিভ ছিল। বাসায় তো ওয়াইফাই আছে, মেঘালয় কি তাহলে বাসায় নেই? কিছুই মাথায় আসছে না মিশুর। থাকতে না পেরে মেঘালয়ের মায়ের নাম্বারে কল দিল। 2 বার রিং হলো কিন্তু কেউ রিসিভ করল না। মিশুর বুক ফেটে যাচ্ছে। 4-5 দিন আগে আঙ্কেল আন্টি বিয়ের কথা বলেছিলেন। মিশু কিছুদিন সময় চেয়েছিল বলেই কি ওনারাও রেগে গেছেন? মা ছেলে সবাই মিলে যোগাযোগ বন্ধ করে দিয়ে বসে আছে। মিশুর এই শহরে আর কে আছে ওনারা ছাড়া? একমাত্র মেঘালয় ছাড়া আর আপন বলতে ওর কেউ নেই। মেঘালয় কোথায়? মিশু অনেকবার কল দিল মেঘালয় আর ওর মায়ের নাম্বারে। ওর বাবার নাম্বারে কল দিয়ে দেখল নাম্বার বন্ধ। টেনশন মাথাচাড়া দিয়ে উঠছে। খুবই অসহায় লাগছে নিজেকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল মিশু। আসি। পরদিন সকালের প্রোগ্রাম শেষ করেই মিশু মেঘালয়ের বাসায় চলে এলো। এসে মেঘালয়ের মাকে দেখেই নিজেকে সামলাতে পারল না। ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলল, আম্মু আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও না প্লিজ। মিশুর এরকম কান্নার কারণ বুঝতে না পেরে উনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মিশু? মিশু অবাক হয়ে বলল, আপনি জানেন না কি হয়েছে? না তো। মেঘ তো কিছুই বলেনি। রাতে অনেকবার কল দিলাম আপনার নাম্বারে, ধরলেন না কেন তাহলে? মা বললেন, আমার নাম্বার সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। বাবার নাম্বার বন্ধ পেলাম কেন? সবাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে বসে আছেন। আকাশ তো রাতে ফোন বন্ধ করে ঘুমায়। সকালে কল ব্যাক করতে চাইলাম, পরে ভাবলাম তোর তো এই সময়ে প্রোগ্রাম থাকে তাই আর কল দিইনি। মিশু ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে গেল, আম্মু মেঘ আমার সাথে খুব রাগ করেছে। 3 দিন ধরে আমাকে ফোন দেয় না। ওর নাম্বারও বন্ধ। মা মিশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে। তবে মেঘালয় যখন এসে বলল বিয়ে ক্যান্সেল করে দাও তখনই ভাবলাম হয়তো ব্রেকআপ হয়ে গেছে তোমাদের। মেঘালয় আর কিছুই বলেনি। ওর ফোন রুমে পড়ে আছে। ও কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি। মিশু কান্নায় ভেঙে পড়ল। বিয়ের ব্যাপারটা ডিনাই করার কারণেই মেঘালয় আরও বেশি কষ্ট পেয়েছে। ব্রেকআপ কি করে হবে? স্বামী স্ত্রীর মাঝে তো ব্রেকআপ হয় না। এটা তো মাকে বলা সম্ভব না। তবে সব মিলিয়ে পাহাড় সমান কষ্ট দিয়ে ফেলেছে মেঘালয়কে। এখন কি হবে? কেউই জানে না মেঘালয় কোথায় আছে। চলবে।